প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে আরেকটা টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। টপিক স্থিতিস্থাপকতা। এটি দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, স্থিতিস্থাপকতা। এখান থেকে প্রতিবারই হচ্ছে বোর্ড কোশ্চেনে বোর্ডে প্রশ্ন সৃজনশীল থেকেই থাকে, সৃজনশীল এখান থেকে একটা সিকিউ রাখেই। আচ্ছা, আমরা আজকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নিয়ে কথা বলবো। আসলে স্থিতিস্থাপকতা যেটাকে বলতেছি আমরা ইলাস্টিসিটি, আবার এটারে বললেন না ইলেকট্রিসিটি, হ্যাঁ, ইলাস্টিসিটি। ওকে, তো স্থিতিস্থাপকতা কাকে বলে? এটা গাণিতিক ভাষায় বলি যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে শতকরা, শতাংশিক এবং আপেক্ষিক এই তিনটা শব্দই ব্যবহার হতে পারে। হ্যাঁ, কিরকম ভাইয়া? আমরা স্থিতিস্থাপকতাটা নিয়ে একটু কথা বলে দিই আপনাদের। স্থিতিস্থাপকতাটা আসলে মূলত কি? আমরা বলেছিলাম যে স্থিতিস্থাপকতাটা কি, যে একটা আমরা যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমরা বলে থাকি যে একটা রাবারকে যখন আমরা টানি আবার পূর্বের অবস্থায় ফিরে আসাটাকে কি বলি আমরা? স্থিতিস্থাপকতা। সেক্ষেত্রে আমাদের এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে স্থিতিস্থাপকতার কাজ কি? কাজটা হচ্ছে যে কোনো দ্রব্যের দামের অধিক পরিবর্তনের ফলে বা হ্রাসের ফলে চাহিদার কিরূপ পরিবর্তন হয়। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা কি? স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা স্থিতিস্থাপকতা বলি। স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলে? স্থিতিস্থাপকতা বলে। বা স্বাধীন চলকের আপেক্ষিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলে? তার অনুপাতকে কি বলতেছি আমরা? স্থিতিস্থাপকতা। ওকে, এখন স্থিতিস্থাপকতার আরেকটা আমরা বলতে পারি যে গাণিতিক ভাষায় যে স্থিতিস্থাপকতা বলতে বোঝায় কোন অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় বা অধীন চলকের মাত্রার যে পরিবর্তন হয় তাকে বলি আমরা স্থিতিস্থাপকতা। হ্যাঁ, ওকে, এখন দেখবো যে টপিকটা চাহিদা স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইডি দ্বারা প্রকাশ করা হয়। ইডি দ্বারা প্রকাশ করা হয় ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইডি দ্বারা প্রকাশ করা হয়। সংজ্ঞাটা কি ভাইয়া? সংজ্ঞাটা আমরা বলে দিই, তারপর আপনাদের বলতেছি কোন দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। আবার বলতেছি, দামের শতকরা পরিবর্তনের ফলে বা দামের শতাংশিক পরিবর্তনের ফলে বা দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলি? চাহিদা স্থিতিস্থাপকতা। আচ্ছা, চাহিদা স্থিতিস্থাপকতাকে আমরা দেখলাম কি দ্বারা প্রকাশ করা হয়? ইডি। এই সূত্রটা দেখি, ইডি সমান ডেল কিউ ডিভাইডেড ডেল পি গুণন হচ্ছে পি বাই কিউ। ওকে, আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এইখান টপিকটাতে আমাদের জানতে হবে যে এখানে ভাইয়া ডেল কিউ বা ডেল পি বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, আমরা একটু বুঝাই দিই। এখানে পি বলতে বোঝায় প্রাথমিক দাম বা প্রাথমিক মূল্য, প্রাথমিক দাম। ডেল্টা পি বলতে বোঝায় পরিবর্তিত দাম। কিউ বলতে কি বোঝায়? কিউ বলতে বোঝায় প্রাথমিক চাহিদা। ডেল কিউ বলতে বোঝায় পরিবর্তিত চাহিদা। ওকে, আচ্ছা, পরিবর্তিত চাহিদা। আচ্ছা, এখন তাহলে আমরা সূত্র দেখলাম, এই যে সূত্র আমরা জানি, হ্যাঁ, সূত্র কি? ইডি ইকুয়াল ডেল কিউ ডিভাইডেড ডেল পি গুণন পি বাই কিউ।
এখন এখান থেকে আমাদের ম্যাথ থাকতে পারে, ম্যাথগুলো কিরকম, এই যে এক্সাম্পল একটা দেখাই দিই, যে দেওয়া আছে আপনাদের দ্রব্যের দাম দেওয়া থাকবে, ধরলাম যে এক্স দ্রব্যের দাম দেওয়া আছে, এক্স দ্রব্যের দাম, আবার এক্স দ্রব্যের চাহিদা দেওয়া আছে, একই দ্রব্য আর কি, এক্স দ্রব্যের চাহিদা। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা বলে দিছিলাম যে কোনো দ্রব্যের দাম এবং চাহিদা যদি থাকে সেটাকে কি বলবো আমরা, চাহিদা স্থিতিস্থাপকতা। যে কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় সেটাকে কি বলতেছি আমরা, সেটাকে বলতেছি চাহিদা স্থিতিস্থাপকতা। চাহিদা স্থিতিস্থাপকতার একটা ম্যাথ দেখাই, এটি দ্রব্যের দাম দেওয়া আছে 3 টাকা 4 টাকা। যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 15 একক, যখন দাম বৃদ্ধি পেয়ে 4 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ ধরলাম এই যে এক্সাম্পল 10 একক। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি, এই যে আমরা এখানে লিখে ফেলেছি কি, পি বলতে কি বোঝায়, পি বলতে হচ্ছে প্রাথমিক দাম। তাহলে এখানে প্রাথমিক দাম কত ভাইয়া, প্রাথমিক দাম 3, তাহলে এর মান হচ্ছে 3। এবার দেওয়া আছে ডেল পি, ডেল্টা পি কি ভাই, পরিবর্তিত দাম। তাহলে পরিবর্তিত দাম আমরা কিভাবে পাবো, বর্তমান দাম থেকে পূর্বের দামটা আমরা বিয়োগ করব। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বর্তমান দাম কত, 4, 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 1। আচ্ছা, এবার কিউ প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা কত দেওয়া আছে, প্রাথমিক চাহিদা দেওয়া আছে 15। এবং ডেল্টা কিউ কি, ডেল্টা কিউ হচ্ছে এই যে বর্তমান চাহিদা থেকে পূর্বের চাহিদাটা কি করব, বিয়োগ করব। তাহলে 10 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে পাবো -5। এটা যদি অনেকে না বুঝেন তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে বর্তমান চাহিদা হচ্ছে 10, এই যে 10 বিয়োগ পূর্বের চাহিদা কত 15, এই যে 15 বিয়োগ, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা -5। ওকে, তাহলে ডেল কিউ এর মান, তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাবো, এখানে মানগুলো বসাবো। তাহলে ডেল কিউ এর মান কত পাইলাম, এই যে ডেল কিউ এর মান কত পাইলাম, -5, এই যে -5। ডেল পি এর মান কত পাইলাম, সরি ডেল কিউ এর মান, আর ডেল পি এর মান কত 1, এই যে 1 ইনটু পি এর মান কত পাইলাম 3, কিউ এর মান কত পাইলাম, কিউ এর মান হচ্ছে 15 বা 15, এই যে 15। আচ্ছা, যারা ম্যাথে ভালো কাটাকাটি করতে পারবেন, আর যারা ম্যাথে কাটাকাটি করতে চান না, তাহলে নিচে নিচে গুণ করা যায়, উপরে উপরে গুণ করা যায় গুণের ক্ষেত্রে। আচ্ছা, আর যদি কাটাকাটি কি করতে চান তাহলে এটা করতে পারবেন, এই যে 5 1 5, 3 5 15, 3 1 3, 3 1 3, 3 3 কাটাকাটি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, -1 বের হবে, -1। আবার যদি আমরা ক্যালকুলেশনটা দেখাই, আর একটু এদিকে দেখাই, তাহলে আমরা যদি নিচে নিচে গুণ করতাম তাহলে পাইতাম 15 1 15, আর উপরে হচ্ছে 5 ইন্টু 3, তাহলে -15। তাহলে 15 কে 15 কাটলে 1 হয়, 0 হয় না আবার, হ্যাঁ -1 হয়। তাহলে আমরা এখানে লিখবো যে মাইনাস চিহ্ন, চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মাইনাস চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য নয় বা অবজ্ঞা করা হয়, গ্রহণযোগ্য নয় বা অবজ্ঞা করা হয়। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1। ক্লিয়ার? আচ্ছা, সেম টু সেম আমরা দেখেন, আগে ম্যাথটা ভালোভাবে দেখেন। আমরা প্রথমে কি করলাম, এটা আমরা চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র জানি, চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র জানি, ইডি সমান সমান ডেল কিউ ডিভাইডেড ডেল পি গুণন হচ্ছে পি বাই কিউ। পি বলতে কি বোঝায় আমরা লিখে দিয়েছি, পি বলতে বোঝায় প্রাথমিক দাম, ডেল পি বলতে কি বোঝায় পরিবর্তিত দাম, পরিবর্তিত দাম বলতে বোঝায় বর্তমান দাম থেকে পূর্বের দামটা বিয়োগ করা। কিউ বলতে বোঝায় প্রাথমিক চাহিদা, ডেল কিউ বলতে বোঝায় পরিবর্তিত চাহিদা, পরিবর্তিত চাহিদাটা আবার কি, বর্তমান চাহিদা থেকে পূর্বের চাহিদাটা বিয়োগ। তারপর আমরা এখানে কি করলাম, এই যে সূত্রের এখানে মানগুলো বসালাম, মান বের করে হয়েছে আমাদের -1। কিন্তু চাহিদা স্থিতিস্থাপকতায় এবং চাহিদার যে স্থিতিস্থাপকতা 3 প্রকার পাবো, তার মধ্যে দাম আয় আড়াআড়ি, দামের ক্ষেত্রে কি হবে, ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য, দাম এবং চাহিদা স্থিতিস্থাপকতায় ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 1। আচ্ছা, সেম টু সেম আমরা আরেকটা ম্যাথ দেখাচ্ছি, আমরা আরেকটা ম্যাথ দেখাচ্ছি, আমরা আরেকটা ম্যাথ দেখাচ্ছি। এখানে দেওয়া আছে এবার কোনো কারণে এক্স দ্রব্যের দাম দেওয়া আছে 4 টাকা, সরি 4 টাকা দেওয়া আছে, আর 3 টাকা দেওয়া আছে। যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ ধরলাম 20 একক, যখন 3 টাকা তখন ধরলাম যে 30 একক। এবার এখান থেকে আপনাকে বলছে যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো, তাহলে সেম ভাবে আমরা এখানে মানগুলো নির্ণয় করি। এখানে বাংলাগুলো রাখার দরকার নেই আর, হ্যাঁ আমরা লিখে দিচ্ছি এখানে 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 আমরা কি জানি, এখানে আমি আপনাদের আবারও ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। পি বলতে পূর্বের দাম, পূর্বের দাম কত এখানে ভাইয়া, পূর্বের দাম হচ্ছে 4, এই যে 4 বসাই দিলাম। এবার দেওয়া আছে ডেল পি, ডেল পি বলতে কি বর্তমান দাম বিয়োগ পূর্বের দাম, তাহলে বর্তমান দাম কত হচ্ছে 3 - 4, তাহলে পরিবর্তিত দাম পেয়ে যাব -1।
আচ্ছা, কিউ বলতে পূর্বের চাহিদা কত 20, আর ডেল কিউ বলতে কি বোঝায় বর্তমান চাহিদা বিয়োগ পূর্বের চাহিদা, বর্তমান 30 বিয়োগ 20 ক্যালকুলেশন করলে কত হচ্ছে 10। তাহলে এবার মান বসান, ডেল কিউ এর মান কত হচ্ছে 10, ডেল পি এর মান কত হচ্ছে -1 ইনটু পি এর মান কত হচ্ছে 4, কিউ এর মান কত হচ্ছে 20। আচ্ছা, তাহলে এবার ক্যালকুলেশন করেন, যারা ম্যাথে কাটাকাটি করবেন, যারা করবেন না তারা নিচে নিচে গুণ করবেন। তাহলে 20 একে 20 আর উপরে কত হচ্ছে 4 10 40। তাহলে যদি এটাকে আমরা এটার নিচে মাইনাস হচ্ছে, এটা যদি কাটাকাটি করি 20 একে 20 20 দুগুণ 40, তাহলে হচ্ছে -2। তাহলে -2 কি হবে, -2 গ্রহণযোগ্য নয়, বা ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য নয়। আরেকবার বুঝি আমরা ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। পি পূর্বের দাম 4, ওকে। ডেল কিউ বর্তমান দাম, ডেল পি হচ্ছে বর্তমান দাম বিয়োগ পূর্বের দাম 3 4 -1, আর ডেল কিউ পূর্বের চাহিদা হচ্ছে 20, আর কিউ শুধু কিউ পূর্বের চাহিদা 20, ডেল কিউ হচ্ছে 30 -20, মানে বর্তমান চাহিদা বিয়োগ পূর্বের চাহিদা 10। মান বসাবো, ডেল কিউ এর মান হচ্ছে 10 বসাইছি, ডেল পি এর মান হচ্ছে -1, পি এর মান হচ্ছে 4, কিউ এর মান হচ্ছে 20, ক্যালকুলেশন করলে হচ্ছে -1, মাইনাস চিহ্ন যেহেতু গ্রহণযোগ্য নয়, অ্যান্সার হচ্ছে 2। ঠিকভাবে আপনারা একটা কাজ করে ফেলবেন, আপনাদের জন্য একটা কাজ দেওয়া থাকবে, কাজ করে কমেন্টে লিখে রাখবেন। এখানে রাখলাম আবার 30, সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, এখান থেকে আপনাদের মাঝে মাঝে প্রকৃতি নির্ণয় করতে বলবে, দ্রব্যের প্রকৃতি চাবে, সেক্ষেত্রে আবার কি করব আমরা, যদি দ্রব্যের প্রকৃতি চায় তাহলে ইডি ইকুয়াল যদি 1 হয় তাহলে এটাকে বলবো আমরা সাধারণ দ্রব্য। ইডি গ্রেটার দ্যান 1 হলে এটাকে বলবো আমরা বিলাসজাত দ্রব্য। আর ইডি লেস দ্যান 1 হলে এটাকে বলি আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আর ইডি ইকুয়াল যদি 0 হয় তাহলে এটাকে বলি আমরা অত্যাবশ্যকীয় দ্রব্য। ওকে, আচ্ছা, তাহলে দ্রব্যের প্রকৃতি চাইলে তাহলে ইডি এর মানটা যদি এখানে 1 বের হইছে, তাহলে 2 বের হইছে, আগেরটা দেখলাম আমরা, এটাকে দেখাইছি 1 বের হইছে। যদি 1 হইতো তাহলে 1 কি, এই যে ইডি ইকুয়াল 1 হলে তাহলে দ্রব্যটা কেমন দ্রব্য হবে, সাধারণ দ্রব্য। ইডি এখানে এবার ইডি এর মান বের হইছে 2, তাহলে 2 হলে যদি ইডি ইকুয়াল 2 হয় কোথায়, তাহলে 2 1 এর চেয়ে বড় না ছোট, ইডি এর মানটা 1 এর চেয়ে বড়, ইডি এর মানটা 1 এর চেয়ে বড়, তাহলে কোন দ্রব্য হবে, বিলাসজাত দ্রব্য হবে। হ্যাঁ, যদি ইডি এর মানটা ছোট হইতো তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতাম, ইডি ইকুয়াল 0 হলে কি দ্রব্য বলতাম, অত্যাবশ্যকীয় দ্রব্য। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা পরের টপিকটাতে দেখব। চাহিদা স্থিতিস্থাপকতা। তিন প্রকার। নাম্বার 1 আই স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তারপরে 2 নাম্বার হচ্ছে চাহিদার আই স্থিতিস্থাপকতা, এবং 3 নাম্বার চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা। ধৈর্য সহকারে দেখেন, আমরা 3টে টপিকই আপনাদের কমপ্লিট করে দেব। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় থাকে, কোনটা সেটা হচ্ছে যে চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা। এটা বারবার আসে, এটা কলেজের পরীক্ষাগুলোতে, তারপরে আপনাদের বোর্ড পরীক্ষায় আপনারা দেখবেন প্রশ্ন খুললেই আপনাদের যে বই আপনি প্র্যাকটিস করেন ওই বইয়ের যে সৃজনশীলগুলো শেষের দিয়ে দেখবেন এখান থেকে কোশ্চেন তারা রাখছেই। আচ্ছা, তাহলে আমরা একটু চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলি। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এটাকে বলতেছি আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটাকে বলতেছি চাহিদার দাম স্থিতিস্থাপকতা, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই চাহিদার দাম স্থিতিস্থাপকতা যেটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করতেছি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা এবং চাহিদা স্থিতিস্থাপকতার সংজ্ঞা একই, কি যে কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলতেছি আমরা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। কিন্তু দেখেন চাহিদা স্থিতিস্থাপকতাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, ইডি, আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইপি। সূত্র একই, ওটারও সূত্র ছিল যে ইডি সমান ডেল কিউ
ডিভাইডেড ডেল পি গুণন হচ্ছে পি বাই কিউ। দাম স্থিতিস্থাপকতারও একই সূত্র, শুধু ইডি এর জায়গায় কি বসাবো? শুধু ইডি এর জায়গায় কি বসাবো? ইডি এর জায়গায় শুধু ইপি বসাবো। এই যে ইপি, কথা কি বুঝতে পেরেছেন? ইডি এর জায়গায় শুধু ইপি বসাবো, আর কোনো কিছু ঝামেলা নাই ভাই, সব ঠিক, সব ঠিক। আচ্ছা, ওইখানেও ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য হবে না। তারপরে চাহিদার আই স্থিতিস্থাপকতা, এটাকে বলতেছি আমরা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ইউআই দ্বারা প্রকাশ করা হয়। চাহিদার আই স্থিতিস্থাপকতা থেকে আমাদের ম্যাথ খুব কম থাকে, তারপরে এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে যে কোনো ব্যক্তির আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে আমরা চাহিদার আই স্থিতিস্থাপকতা বলি। এটাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। সূত্র ইউআই সমান সমান ডেল কিউ ডিভাইডেড ডেল পি এর জায়গায় ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। হ্যাঁ, যেটা আমরা করাইছিলাম, আরেকবার এদিকে লিখে দিই। ইউআই সমান সমান ডেল কিউ ডিভাইডেড ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, মানে পি এর জায়গায়, কারণ এখানে পি নাই, এখানে কোনো ব্যক্তির আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন হয়, এই জন্য এটাকে বলতেছি আমরা চাহিদার আই স্থিতিস্থাপকতা। ওকে, এবার দেখবো আমরা চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা। চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা, এটা যেহেতু আমাদের টপিকটা থেকে কোশ্চেন থাকেই, এই জন্য একটু বৃহৎ করে দেখাই। চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা, এটাকে ইংরেজিতে বলতেছি আমরা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে আমরা ইসি দ্বারা প্রকাশ করি, বা ইসি দ্বারা প্রকাশ করা হয়। ইসি দ্বারা প্রকাশ করা হয়। সংজ্ঞাটা কি ভাইয়া? সংজ্ঞাটা হচ্ছে দুইটি সম্পর্কযুক্ত দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য দ্রব্যটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, তার অনুপাতকে আরআরই স্থিতিস্থাপকতা বলে। কি বললাম ভাইয়া? যে চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্যার ইংরেজিতে বলতেছি ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কি দ্বারা প্রকাশ করি? ইসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞাটা কি? দুইটি সম্পর্কযুক্ত দ্রব্যের মধ্যে কয়টি সম্পর্কযুক্ত দ্রব্য থাকবে? দুইটি সম্পর্কযুক্ত দ্রব্য থাকবে। দুইটি সম্পর্কযুক্ত দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যটির বা অন্য দ্রব্যটির চাহিদার যে শতকরা পরিবর্তন হবে তার অনুপাতকে কি বলি আমরা? চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা। এবার আমরা একটু সূত্রটা দেখি, আরআরই স্থিতিস্থাপকতা। আচ্ছা, আরআরই স্থিতিস্থাপকতা সূত্রটা হচ্ছে, এটাকে আমরা যেহেতু প্রকাশ করি ইসি, সেম এখানে যেহেতু আমাদের চাহিদা স্থিতিস্থাপকতা আছে এবং দাম স্থিতিস্থাপকতা আছে, তাহলে আমাদের চাহিদা স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতার মতোই সূত্র, ডেল কিউ ডিভাইডেড ডেল পি গুণন হচ্ছে পি বাই কিউ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা এখানে প্রথমে পড়ছিলাম কয়টি সম্পর্কযুক্ত দ্রব্য থাকবে? দুইটি সম্পর্কযুক্ত দ্রব্য। কেমন? ধরলাম একটা দ্রব্যের নাম এক্স, একটা দ্রব্যের নাম ওয়াই। যদি কোনো কারণে এক্স দ্রব্যের আপনি পরিবর্তন করেন, আমরা বলছিলাম যে দুইটি দ্রব্য সম্পর্কযুক্ত দ্রব্য থাকবে, দুইটা দ্রব্য রাখলাম, এক্স একটা ওয়াই একটা। এখন বলছে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। একটি দ্রব্য বলতে কি বোঝায়? আপনি যদি এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তন নেন, তাহলে পি এর সাথে, পি মানে দাম, পি এর সাথে এক্স নিতে হবে, এক্স দ্রব্য। আর অপর দ্রব্য কোনটা থাকতেছে? ওয়াই। তাহলে ওয়াই দ্রব্যের কিসের পরিবর্তন হবে? চাহিদার। তাহলে কিউ এর সাথে কি হবে? ওয়াই। আবার যদি আপনি ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন নেন, তাহলে পি এর সাথে কি হইতো? পি এর সাথে ওয়াই।
তখন আমাদের কিউ এর সাথে কি হইতো, এক্স দ্রব্যের চাহিদা হইতো। কিন্তু আমাদের মূলত আমরা সূত্রটা কিভাবে নিব, সূচি অনুযায়ী নিব। সূচিতে যেভাবে থাকবে, সূচিতে যেই দ্রব্যের দাম, আমরা সূচি দেখে একটা দ্রব্যের দামের শতকরা পরিবর্তন নিলে অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন নিব। তাহলে আমরা এটা সূচির মাধ্যমে দেখি। আমি এটা রাখতেছি আপনার জন্য, এটা সূচির মাধ্যমে দেখি। আচ্ছা, এটা আমরা একটু সূচির মাধ্যমে দেখি। ধরলাম একটা সূচি দেওয়া আছে এরকম, একটা সূচি দেওয়া আছে। সূচিতে দেওয়া আছে এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের চাহিদা, আবার ওয়াই দ্রব্যের চাহিদা। দেখেন, ধরলাম যে এক্স দ্রব্যের দাম দেওয়া আছে 7 টাকা 8 টাকা। যখন 60 টাকা তখন চাহিদার পরিমাণ ধরলাম 20 একক, যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 15 একক। আচ্ছা, এবার ওয়াই দ্রব্যের চাহিদা হয়েছে 15 এবং হচ্ছে 20। খুব মনোযোগ দিয়ে দেখেন, দেখি এখানে দ্রব্য কয়টা আছে। দ্রব্য আছে 2টা, 3টা আবার বললেন না। কারণ হচ্ছে কি, দেখেন যে এখানে আমাদের দ্রব্য আছে 2টা। একটা হচ্ছে এক্স দ্রব্যের দাম, আবার এক্স দ্রব্যের চাহিদা দেওয়া আছে, আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য আছে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন হলে, বা একটা দ্রব্যের দামের শতকরা পরিবর্তন হলে অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন হবে। তাহলে আপনি যদি একটা দ্রব্যের দাম নেন, এজ এক্স দ্রব্যের আপনি দাম নিলেন, তাহলে কোন দ্রব্যের চাহিদা নিতে হবে, ওয়াই দ্রব্যের চাহিদা নিতে হবে। আবার যদি আপনি এক্স দ্রব্যের চাহিদা নিতেন, তাহলে আপনাকে ওয়াই দ্রব্যের কি নিতে হইতো, দাম। ওয়াই দ্রব্যের দাম আছে আমার নাই, যদি দেওয়া থাকে তাহলে আপনি ওয়াই দ্রব্যের এবং এক্স দ্রব্যের চাহিদা এবং ওয়াই দ্রব্যের দাম নিয়ে ম্যাথটা করতে পারবেন। তাহলে আমরা ম্যাথে চলে আসি। তাহলে আমরা জানি ইসি সমান সমান, এটা আপনাদের ম্যাক্সিমাম, আবার একটা বলে দিই, এটা ম্যাক্সিমাম আপনাদের ঘ নম্বরে থাকবে। ঘ নম্বরে বলবে যে এক্স ও ওয়াই দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এক্স ও ওয়াই দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এবং গতে কি থাকবে ভাইয়া, গতে থাকবে শুধু এক্স দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো অথবা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে সূত্র কি, ইসি সমান সমান ডেল্টা কিউ ডিভাইডেড ডেল্টা পি গুণন হচ্ছে পি বাই কিউ। সেম টু সেম আগের ম্যাথের মতোই, খালি আমরা একটু বসাতে, সূত্রটা রেডি করতে একটু আপনাদের কনফিউজ হইতে পারে, এটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখেন, ইসি ইকুয়াল সূত্র লিখছি ডেল কিউ ডিভাইডেড ডেল পি গুণন পি বাই কিউ। এখন আমাদের এখানে কোন দ্রব্যের দাম দেওয়া আছে ভাইয়া, এক্স দ্রব্যের দাম। তাহলে আপনি পি এর সাথে কি বসাবেন, এক্স দ্রব্য। আর কোন দ্রব্যের চাহিদা দেওয়া আছে, ওয়াই দ্রব্য। তাহলে আপনাকে কিউ এর সাথে কি বসাইতে হবে, ওয়াই। তাহলে পি এক্স, এখানে আমরা কি জানি, শুধু পি বলতে কি বোঝায়, প্রাথমিক দাম। তাহলে এক্স দ্রব্যের প্রাথমিক দাম কত আছে, এক্স দ্রব্যের প্রাথমিক দাম হচ্ছে 7, এই যে 7। ওকে, এবার আমাদের দেখব ডেল পি এক্স। তাহলে হচ্ছে কি, ডেল পি বলতে আমরা কি জানতাম, পরিবর্তিত দাম। তাহলে পরিবর্তিত দাম বলতে কি বোঝায়, এই যে আমাদের কি করতে হবে, যে পূর্বের যে বর্তমান যে দামটা আছে, বর্তমান দাম থেকে পূর্বের দামটা বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে কত পাবো আমরা, 1। এবার ওয়াই দ্রব্যের চাহিদা, তাহলে কি ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা কত দেওয়া আছে, ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা দেওয়া আছে 15, এই যে এখানে দেখেন 15 দেওয়া আছে। তাহলে এই যে 15, এবং ডেল কিউ ওয়াই বলতে কি বোঝায়, বর্তমান দ্রব্যের চাহিদা, ওয়াই দ্রব্যের বর্তমান চাহিদা কত, 20, আর পূর্বের কত আছে 15। তাহলে 20 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 5। তাহলে ক্যালকুলেশন করেন, এখানে ডেল কিউ ওয়াই এর মান কত, ডেল কিউ ওয়াই এর মান হচ্ছে 5, ডেল পি এক্স এর মান কত 1 ইনটু শুধু পি এক্স এর মান কত 7, কিউ ওয়াই এর মান কত 15। তাহলে আপনারা যদি ক্যালকুলেশন করেন, আমরা ক্যালকুলেশন করে দেখি, আমরা কাটাকাটি করতে পারি। 5 1 কে 5, 3 5 15, আর 3 দ্বারা যদি 7/3, এটাকে যদি আমরা ভাগ করি, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 2.33 আসতে পারে, 2.33 এরকম আসবে। হ্যাঁ, 2.33।
তাহলে আমাদের ক্যালকুলেশন আমরা দেখলাম 2.33। এখন এখানে মাইনাস মান বের হলে এখানে আমরা যেমন এখানে যদি মাইনাস মান বের হয় তাহলে কি এখানে আমরা ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য করবো না? এখানে গ্রহণযোগ্য আছে। কিরকম? যেমন আমাদের এখানে একটু দেখাই আপনাদের, আমরা একটু ম্যাথটা দেখাচ্ছি আবার। তাহলে আমরা জানি এখানে আমরা এই ক্যালকুলেশন করলাম, এখান থেকে এক্স দ্রব্যের দাম নিলাম, ওয়াই দ্রব্যের চাহিদা নিয়ে আমরা ম্যাথটা করলাম। এবার এখান থেকে আপনাকে প্রকৃতি চাইতে পারে। প্রকৃতি যদি চায় তাহলে আপনি প্রকৃতি কিভাবে দেখবেন? প্রকৃতিগুলো দেখেন, দ্রব্যের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতি কি ভাইয়া? ই সি ইকুয়াল যদি 0 হয় তাহলে এটাকে বলি আমরা মুক্ত বা অবাধ দ্রব্য, অবাধ বা বলতে পারি স্বাধীন দ্রব্য। লিখি দিই সবগুলাই, স্বাধীন দ্রব্য, স্বাধীন দ্রব্য। ইসি যদি গ্রেটার দ্যান 1 হয়, 1 এর চেয়ে যদি ইসি এর মানটা বড় হয় তাহলে এটাকে বলতেছি আমরা পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। সরি 1 না, 0, এটা 0। আবার ইসি এর মানটা যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে এটাকে বলবো আমরা পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই, সেটা দেখেন, এই যে এই জায়গায় দেখেন, যদি ইসি এর মানটা কি হয়? 0 এর চেয়ে বড় হয়, অবশ্যই 0 এর চেয়ে মানটা বড় হতে গেলে প্লাস মান লাগবে। আর ইসি এর মানটা যদি 0 এর চেয়ে ছোট, অর্থাৎ ছোট হতে গেলে অবশ্যই মাইনাস মান লাগবে। এভাবে এমসিকিউ আসে যে আড়াআড়ি স্থিতিস্থাপকতায় ইসি এর মান বা আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যটার প্রকৃতি কি হবে? তাহলে দ্রব্যটা হবে কেমন দ্রব্য? পরিবর্তক দ্রব্য। আর ইসি এর মানটা যদি 0 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ যদি বলে যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে দ্রব্যটি কেমন হবে? এটাকে বলবো আমরা পরিপূরক দ্রব্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য যদি আপনারা বুঝতে চান কেমন, এই যে যেমন চা ও কফি, চায়ের পরিবর্তে চায়ের দাম বেড়ে গেছে, আপনি কফি খাবেন, কফির দাম বেড়ে গেছে, আপনি চা খাবেন, এগুলোকে বলি আমরা পরিবর্তক দ্রব্য। চিনি ও গুড়, তাহলে আপনি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, আবার গুড়ের পরিবর্তে কি ব্যবহার করতে পারবেন? চিনি ব্যবহার করতে পারবেন। আর পরিবর্তক দ্রব্য এগুলোকে বলতেছি। আর পরিপূরক দ্রব্য কি? ওই যে বললাম যে কালি ও কলম, চা ও চিনি, চা ও চিনির সাথে যেমন পরিপূরক দ্রব্য, চা ও গুড়ও হচ্ছে পরিপূরক দ্রব্য। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতার টপিক। তবে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা থেকে যে আমি ছোট মানুষ, আমার জায়গা থেকে আমি বলে দিচ্ছি, তারপরে এখান থেকে 99% একটা সম্ভাবনা থেকে যায় এখান থেকে একটা সৃজনশীল হওয়ার। কথা কি বুঝতে পেরেছেন? আর 1% কেন বললাম না, কারণ আমি তো প্রশ্নটা বানাবো না ভাইয়া। আচ্ছা, যাই হোক, তারপর আপনারা এটা খুবই গুরুত্ব সহকারে টপিকটা শেষ করবেন, আড়াআড়ি স্থিতিস্থাপকতার। এখানে দ্রব্যের প্রকৃতিগুলো আপনাকে একদম মুখস্থ রাখতে হবে, তারপরে ম্যাথটাকে মাথায় রাখতে হবে, তারপরে আপনাকে সূচি থেকে কোন দ্রব্যের আপনি চাহিদা নিচ্ছেন, কোন দ্রব্যের দাম নিচ্ছেন, এটা আপনাকে গুরুত্ব সহকারে লিখতে হবে এবং খুব মনোযোগ দিয়ে ম্যাথটা করতে হবে। আপনারা অলরেডি যারা কলেজের পরীক্ষাগুলো দেওয়া শুরু করছেন, কলেজের পরীক্ষা এটা আসতেছে, কলেজের পরীক্ষা এটা আসেই। আবার দেখবেন কলেজের টেস্ট বা পি টেস্ট পরীক্ষা বা শুধু টেস্ট পরীক্ষা কিংবা হচ্ছে বোর্ড পরীক্ষা, সবগুলোতে থাকেই একটা কমন বিষয় হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য বললাম যে আমাদের চাহিদার যে শুধু স্থিতিস্থাপকতা বা চাহিদার যে স্থিতিস্থাপকতা টপিকটা আপনাদের গুছিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি যে আপনারা যদি বারবার এটা প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের জন্য খুবই সহজবোধ্য হয়ে উঠবে। তারপর আমরা বলতেছি যে এখানকার গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে যে চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই টপিকটা 3টা থেকে আপনাদের ম্যাথ থাকবেই, ম্যাথ থাকার সম্ভাবনা খুবই এবং পাশাপাশি এমসিকিউর জন্য সাথে যুক্ত করবেন স্থিতিস্থাপকতার। তাহলে আজকে আমরা স্থিতিস্থাপকতার এই বিষয়টা আপনাদের আশা করি আমার জায়গা থেকে মনে হয়েছে যে খুব সহজ হয়ে উঠলো আপনাদের জন্য। আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং এর যেই টপিকগুলো, এর আগের যে ক্লাসগুলো আছে এগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের অর্থনীতিটা আপনাদের জন্য আরো সহজ ও প্রাণবন্ত হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।